আজকের ক্লাসটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের উপরে। রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার মেডিকেল অ্যাডমিশন টেস্টে মোটামুটি অনেক কিছুই আসে, যে তোমার মেডিকেল স্পেশালি ঢাকা ভার্সিটিতে এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টার থেকে কি আসে সরাসরি আমরা পড়ায় চলে যাই। দেখো, ক্লাসে চলে যাই, ক্লাসের মধ্যে মধ্যে অনেক কিছু বলবো, অনেক ইম্পর্টেন্ট কথা বলবো। তার আগে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে কী দরকার ওইটাকে দাগাও। যে এখান থেকে তুমি গ্লোবাল ওয়ার্মিং এর কথাটা তাকাবা, যে কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস রূপে গ্লোবাল ওয়ার্মিং ঘটায় এবং অম্লধর্মী সালফার ডাইঅক্সাইড এসিড বৃষ্টি ঘটায়। এখন এই এসিড বৃষ্টি যে ঘটায়, এসিড বৃষ্টির জন্য আরো দুই তিনটা গ্যাস আছে। এসিড বৃষ্টির জন্য আমাদের সালফার ডাইঅক্সাইড আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে, এগুলো। কিন্তু এসিড বৃষ্টির জন্য কিন্তু কার্বন ডাইঅক্সাইড কোনোদিনও দায়ী না। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এগুলো এসিড বৃষ্টির জন্য দায়ী না। এসিড বৃষ্টির চ্যাপ্টারে আমরা চ্যাপ্টার 1-এ পড়বো, কেমিস্ট্রি সেকেন্ড পেপার চ্যাপ্টার 1-এ। তারপর আসে সবুজ রসায়ন। সবুজ রসায়নে পারলে সংজ্ঞাটা পড়ো। যে রসায়ন মানে সবুজ রসায়ন হচ্ছে এমন রসায়ন যে রসায়নের মধ্যে তোমার ক্ষতিকর প্রভাবগুলো বেশি থাকবে এবং ভালো প্রভাবগুলো বেশি থাকবে। মানে ক্ষতিকর প্রভাবগুলো কম থাকবে, ভালো প্রভাবগুলো বেশি থাকবে। ক্ষতিকর প্রভাব কম করার জন্যই গ্রিন কেমিস্ট্রি এবং সবুজ রসায়ন নীতিটা আনা হয়েছে, এবং এটাই পরিবেশ বান্ধব নীতি। এই গ্রিন কেমিস্ট্রির উদ্দেশ্য হচ্ছে 12টা নীতি আছে, 12টা নীতির মধ্যে সবগুলা নীতি পড়ার কোনো দরকার নেই। আমরা শুধুমাত্র বজ্র পদার্থ নিরোধ, প্রিভেনশন অফ ওয়েস্ট, মিনিমাইজিং ম্যাক্সিমাইজিং দ্য অ্যাটম ইকোনমি, এই লাইনটা সব থেকে ইম্পর্টেন্ট। অ্যাটম ইকোনমি যারা ভার্সিটিতে পরীক্ষা দেবে, অ্যাটম ইকোনমির যে সংজ্ঞাটা আছে এবং সূত্রটা আছে, সূত্রটা পড়তে হবে, যে কাঙ্ক্ষিত উৎপাদের মোট মোল ডিভাইডেড বাই সব বিক্রয়কের বা উৎপাদের মোট মোলের সাংকেতিক ভর ইন্টু 100% বা সংকেত ভর। এটা মানে অ্যাটম ইকোনমি মানে তোমার ধরো কোনো ম্যাথ যদি দেয়, এরকম দিতে পারে A+B ইকুয়াল টু হচ্ছে C+D। এখন এটা আমাদের C+C, এটা হচ্ছে মূল উৎপাদ, মূল মূল উৎপাদ। তাহলে ভাইয়া এই অ্যাটম ইকোনমি যেটা, ওইটা হবে C ডিভাইডেড বাই টোটাল উৎপাদ ইন্টু 100%। এটা করতে পারো, এতটুকুই। সব বিক্রয়কের বা সব উৎপাদের মূল সংখ্যা সহ সাংকেতিক ভরের, এটা টোটাল উৎপাদও হইতে পারে, এখানে টোটাল বিক্রিয়কও হতে পারে। অ্যাটম ইকোনমি আশা করি পারা যাবে। তারপর সামনের পয়েন্টে চলে আসুন, ন্যূনতম ঝুঁকি, এগুলো আমরা পারবো। পরের জিনিসগুলো পড়ার কোনো দরকার নেই। গ্রিন কেমিস্ট্রি নীতি, গ্রিনার পদ্ধতি একটা পার্ট আছে। গ্রিনার পদ্ধতিতে ক্লোরিনকে বর্জ্য হিসেবে ব্যবহার ক্লোরিনকে বর্জন করতে হবে। এই লাইনটা তাকানোর পরে পরের লাইনে চলে আসো। স্পেশালি পরের পেজে দেখো, গ্রিন কেমিস্ট্রির সহায়কে 3টা নীতি আছে, তাহলে 3টা নীতিকে সমর্থন করে। এই 3টা নীতির মধ্যে বজ্র পদার্থ রোধকরণ, সর্বোত্তম অ্যাটম ইকোনমি, ন্যূনতম ঝুঁকি, এবং এই এই 3টা কথা, এই 3টা কথা কিভাবে মনে রাখা যায়? আচ্ছা, বজ্র অ্যাটমে ঝুঁকি, বজ্র অ্যাটমে ঝুঁকি, এভাবে মনে রাখো তো। দেখো তো পারা যায় কিনা। বজ্রতে হচ্ছে বজ্র পদার্থ রোধকরণ, এবং অ্যাটমেতে হচ্ছে অ্যাটম ইকোনমি, এবং ঝুঁকিতে হচ্ছে ঝুঁকি পদ্ধতি। আচ্ছা, তারপরে আরো কিছু কথা আছে ভিতরের দিকে, এগুলো আমাদের এত বিস্তারিত লাগবে না। তারপরে সামনের দিকে আসো, এখানে একটা ওয়ার্ড পাবা যে স্মোক। স্মোক তৈরি হয় স্মোক প্লাস ফগ, এই দুইটা মিলে। এই স্মোকের পিএইচ হচ্ছে 2। এখানে সালফার ডাইঅক্সাইড থাকে। স্মোকটা পরিবেশে যখন মিশ্রিত হবে তখন ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়াতে আক্রান্ত করবে। স্মোক একটা বিষাক্ত পদার্থ, এতটুকু মাথায় রাখতে হবে। তারপর এখানে আরো কিছু কথা আছে, যে গ্রিনার শিল্প প্রক্রিয়ায় দ্রাবক রূপে কি কি ব্যবহার করবা তুমি। গ্রিনার শিল্প প্রক্রিয়ায় দ্রাবক রূপে ওই সকল পদার্থ ব্যবহার করবা যেগুলো অনদ্বায়ী, যেগুলো অজলীয়, যেগুলো দ্রাবকহীন, জৈব দ্রাবকহীন, যেগুলো পানি ব্যবহার ভিত্তিক পদ্ধতিতে সচেষ্ট হয়েছে। দেখো, একটা গ্রিনার পদ্ধতিতে তুমি যত বেশি পানি ব্যবহার করবা জিনিসটা তত বেশি সেফ। তার মানে 4 নম্বর পয়েন্টটা তুমি এমনি পারবা, পানি ব্যবহার ভিত্তিক পদ্ধতি। প্রথম যে 3টা পয়েন্ট দেখো, অনদ্বায়ী, অজলীয় এবং দ্রাবকহীন, সবগুলাতেই নেগেটিভ কথা। সো নেগেটিভ কথা দিয়ে বাকিগুলো মনে রাখবা। তোমাকে বলবে যে নিচের কোনটি গ্রিনার পদ্ধতিতে দ্রাবক রূপে ব্যবহার করা হয় না। তোমাকে যদি বলে নেগেটিভ পদ্ধতি গুলা থেকে একটা অপশন পজিটিভ পদ্ধতি দিবে। যেমন আমি তোমাকে একটা কোশ্চেন বানাই দিই, যে নিচের কোনটি গ্রিনার প্রক্রিয়ায় দ্রাবক রূপে ব্যবহার করা হয় না। উদ্বায়ী জৈব যৌগ, অজলীয় আয়ন দ্রাবক উদ্ভাবন, জৈব দ্রাবকহীন উৎপাদন পদ্ধতি, পানি ব্যবহার ভিত্তিক পদ্ধতি। তাহলে উদ্বায়ী হবে না, অনুদ্বায়ী হবে। আশা করি এই বিষয়টা ধরতে পারছো ভাইয়া, পারবা। তারপরে সামনের দিকে আসো, ভিতরে আরো অনেক কথা আছে, এগুলো এত কিছু লাগবে না, আমরা সরাসরি পরে চলে আসি। দেখো তো, এখান থেকে কয়েকটা বিক্রিয়া আছে, এই যে
পটাশিয়াম ক্লোরাইড থেকে পটাশিয়াম ক্লোরাইড প্লাস 3 অক্সিজেন। তুমি যারা ঢাকা ভার্সিটিতে এবং অন্যান্য ভার্সিটিতেও পরীক্ষা দিবা ভাইয়া, এই বিক্রিয়াগুলো একটু পড়তে হবে। কেন পড়তে হবে আমি একটু পরে আসতেছি। আর মেডিকেলেও লাগবে, মেডিকেলেও যে লাগবে না এরকম না। তারপরে কার্বন প্লাস অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড, কারণ এইটা যেহেতু চ্যাপ্টারের শুরুর বিক্রিয়াগুলো একটু লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, আমি লিখিয়ে দিব একটু পরে। তারপরে হাইড্রোজেন আয়োডাইড, 2 হাইড্রোজেন আয়োডাইড ইকুয়াল টু 450 ডিগ্রি সেলসিয়াস দিলে হাইড্রোজেন এবং আয়োডিন তৈরি হবে। হাইড্রোজেন প্লাস আয়োডিন ইকুয়াল টু 450 ডিগ্রি, 2 হাইড্রোজেন আয়োডাইড। এগুলা কথাবার্তা। এখন এখানে একটা কথা হচ্ছে উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কি কি। বিক্রিয়া মেইনলি দুই প্রকার হয়, একটা হচ্ছে একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য হবে ওগুলাই, সবগুলা পড়া দরকার নেই, শুধুমাত্র যেটা দেখাচ্ছি অতটুকু তুমি মাথায় রাখলেই হয়ে যাবে। এই যে তাত্ত্বিকভাবে সব রাসায়নিক বিক্রিয়া হচ্ছে উভমুখী, প্রকৃতপক্ষে একমুখী কোনো বিক্রিয়া নাই। তুমি যদি একটা বদ্ধ পাত্রের মধ্যে একটা কিছু বিক্রিয়া করাও, তখন দেখা যাবে যে সব বিক্রিয়াই হতেছে উভমুখী, কিন্তু আলটিমেটলি কোনো একমুখী বিক্রিয়া মানে একমুখী বিক্রিয়া নাই। আর উভমুখী বিক্রিয়াটা সাম্যাবস্থায় আসবে, উভমুখী বিক্রিয়াটা শতভাগ উৎপাদে অথবা শতভাগ বিক্রিয়কে পরিণত হবে না। উভমুখী বিক্রিয়া উভয় দিক থেকে শুরু হবে। উভমুখী বিক্রিয়া লেখার জন্য সমান চিহ্ন, এই চিহ্ন ব্যবহার করা হয়। এবং আলটিমেটলি যে উভমুখী বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পরিণত হবে, তখন সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হবে। এই কথাটাই এখানে লেখা আছে, যেটা আমরা একটু পরে লাসে তেলে নীতিতে পড়বো। দেন উই ক্যান মুভ ফরওয়ার্ড। একমুখী এবং উভমুখী বিক্রিয়ায় পারস্পরিক রূপান্তর, এই পার্টের মধ্যে দেখো কমন সেন্স এগুলা। তুমি যদি একটা বদ্ধ পাত্রকে খোলা রাখো তাহলে একমুখী হয়ে যাবে। তুমি যদি একটা বিক্রিয়াজাত পদক্ষেপকে আলাদা করো তখন একমুখী হয়ে যাবে। রাসায়নিক পদার্থ উৎপাদকে ক্রিয়াস্থল থেকে আলাদা করলে একমুখী হয়ে যাবে। এগুলো পড়ার দরকার নেই, এগুলো তুমি এমনিই পারবা, এগুলো এক্সাম্পলও দরকার নেই। বিক্রিয়ার গতিবেগ এবং বিক্রিয়ার হার, এই পার্টে চলে আসি আমরা। বিক্রিয়ার হার বলতে বোঝায় প্রতি সেকেন্ডে যে পরিমাণ উৎপাদ তৈরি হচ্ছে, বিক্রিয়ক বা ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই হচ্ছে যে যে পরিমাণ টাইম। বিক্রিয়ার হারের এককটা লাগবে মোল পার লিটার পার সেকেন্ড অথবা মোলার পার সেকেন্ড। অর্থাৎ প্রতি সেকেন্ডে একটা বিক্রিয়ক অথবা প্রতি একক সময়ে যে পরিমাণ ঘনমাত্রা হ্রাস বা বিক্রিয়ক থেকে উৎপাদ সৃষ্টি হচ্ছে বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি, ওইটা হচ্ছে তোমার বিক্রিয়ার হার। এখন বিক্রিয়ার হার থেকে কিছু আমাদের প্রশ্ন আসবে। বিক্রিয়ার হার পড়ার আগে আরেকটা জিনিস পড়তে হবে, ভরক্রিয়ার সূত্র বলতে কি বুঝো। ভরক্রিয়ার সূত্র বলতে বোঝায় মোলার ঘনমাত্রা এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আংশিক চাপ। ভরক্রিয়ার সূত্রটা পারলে তুমি পড়ো, হঠাৎ করে যদি প্রশ্ন আসে ঢাকা ভার্সিটি রিটেনে ভরক্রিয়ার সূত্রটা কি ব্যাখ্যা করো, তখন কিন্তু তুমি পারবা না। আমি তোমাকে বলি কি কি লিখবা। এই যে প্রথম লাইনটা লিখবা, ভরক্রিয়ার সূত্রটা কি। সূত্রটা হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বিক্রিয়ায় যে কোনো মুহূর্তে বিক্রিয়ার হার ওই বিক্রিয়ার সমতাকৃত সমীকরণের প্রতিটি বিক্রিয়কের মূল এ ঘাতে উন্নীত সক্রিয় ভরের সমানুপাতিক। এবং তারপরে এই লাইনটা লিখবা, সক্রিয় ভর বলতে বোঝায় মোলার ঘনমাত্রা এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আংশিক চাপ। তারপর তুমি একটা বিক্রিয়া লিখে দেখাবা যে সক্রিয় ভর বলতে আসলে কি বোঝায়। সক্রিয় ভর বলতে বোঝায় আসলে যে পরিমাণ, এই যে দেখো, এই যে এটা সুন্দর একটা এক্সাম্পল, যে এ প্লাস বি ইকুয়াল টু উৎপাদ যদি হয় তাহলে বিক্রিয়ার হার হবে সক্রিয় ভরের মানে বিক্রিয়কের সক্রিয় ভরের সমানুপাতিক বিক্রিয়কের যে ঘনমাত্রা দুইটা এবং তাদের ঘাতে উন্নীত ঘনমাত্রার সমানুপাতিক, এটাই। আর এখানে বিক্রিয়ার হার ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু এ টু দি পাওয়ার আলফা বি টু দি পাওয়ার বিটা, এটা লেখা যায়। আমি তোমাকে আরেকটা এক্সাম্পল যদি দেই, সিম্পল এক্সাম্পল, এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে সি প্লাস ডি। তাহলে আমাদের এখানে সক্রিয় ভর হবে এর ঘনমাত্রা আর বি এর ঘনমাত্রা, কারণ সবগুলাই লিকুইড অবস্থানে আছে। সক্রিয় ভর অনুসারে বিক্রিয়ার হার ডিপেন্ড করবে এটার সক্রিয় ভর এবং এটার সক্রিয় ভরের সমানুপাতিক। ধরে নাও এটার পাশে হইতেছে 2 আছে, এটার পাশে 3 আছে, তাহলে a টু দি পাওয়ার 2 b টু দি পাওয়ার 3, এতটুকু যদি লিখে আসতে পারো তাহলেই হবে। সক্রিয় ভরের সংখ্যাটা লিখবা, তারপরে এই জিনিসটা লিখবা। তারপরে বিক্রিয়ার হার বা আমি লিখি r দিয়ে লিখি r ইকুয়াল টু k ইনটু a টু দি পাওয়ার a b। মানে মূল কথা হচ্ছে ভাইয়া, এখানে কিন্তু সবকিছুই আমি বিক্রিয়ক লিখছি, কোনো কিন্তু উৎপাদের কোনো হিসাব নাই সক্রিয় ভরের ক্ষেত্রে। আর এইটা যে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট নিয়ে আমরা একটু পরে বিস্তারিত বলবো, যেটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবক। এখন বিক্রিয়ার হার ধ্রুবক এক জিনিস, আর হচ্ছে বিক্রিয়ার হার আরেক জিনিস। বিক্রিয়ার হার এক জিনিস, বিক্রিয়ার হার ধ্রুবক এবং বিক্রিয়ার হারের মধ্যে মূল পার্থক্যটা হচ্ছে এটার একক মোল পার লিটার পার সেকেন্ড। আর বিক্রিয়ার হার ধ্রুবকের যে একক, ওই এককটা আমি একটু পরে লিখবো। বিক্রিয়ার হার ধ্রুবকের একক বিক্রিয়ার উপর নির্ভর করবে এবং বিক্রিয়ার ক্রমের উপর নির্ভর করবে। আরেকটা কথা মাথায় রাখতে হবে, বিক্রিয়ার হার নির্ভর করবে সবকিছুর উপরে, সবকিছু। আর বিক্রিয়ার হার ধ্রুবক নির্ভর করবে হচ্ছে শুধুমাত্র টেম্পারেচারের উপরে। এই দুই তিনটা কথা আমরা চলো বই থেকে পড়ি, বিক্রিয়ার হার এবং বিক্রিয়ার হার ধ্রুবকের মধ্যে মেন পার্থক্যটা কি।
বিক্রিয়ার হার শুধুমাত্র তোমার তাপমাত্রা, বিক্রিয়ার হার ধ্রুবক শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করবে। এটা তুমি এভাবে লিখতে পারো যে শুধু টেম্পারেচার, এত কিছু না মনে রেখে শুধু টি এতটুকু লিখলেই তো হয়। আর এটা সবকিছু, সবকিছু বলতে বিক্রিয়ার পৃষ্ঠতলের ক্ষেত্রফল থেকে শুরু করে উৎপাদের ঘনমাত্রা, বিক্রয়কের ঘনমাত্রা সবকিছু যা যা অপশনে পাবা দিয়ে দিবা। আর তুমি অবশ্যই তো এটা শিখতে হবে যে বিক্রিয়ার হারের একক কি। দেখো বিক্রিয়ার হারের গ্যাসিয়াস একক কি, এটা যদি দেয় পরীক্ষার হলে তাহলে কিন্তু প্যাচ বাঁচতে পারে, এটিএম পার সেকেন্ড। কারণ কি? কারণ আমরা জানি সক্রিয় ভরের ক্ষেত্রে গ্যাসিয়াস পদার্থের সক্রিয় ভর বলতে বোঝায় ওই পদার্থের আংশিক চাপ। আংশিক চাপের একক হচ্ছে এটিএম। তাহলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ সক্রিয় ভর তৈরি হচ্ছে এটিএম পার সেকেন্ড। আর এদিক দিয়ে আসো, এটা বিক্রিয়ার ক্রমের উপর নির্ভর করে। এখন চলে আসো ক্রমটা কি আর ক্রমের হিসাবগুলো কি। তাহলে এই বিষয়গুলো, এই ভিতরেগুলো এত কিছু পড়া লাগবে না, আমি যা বললাম এতটুকু জানলেই তোমার মোর দেন এনাফ। আর একটা সূত্র একটু শিখে রাখো, মানে সংজ্ঞাটা, সংজ্ঞা বলতে এই বিক্রিয়াটা একটু দেখে রাখো। এই বিক্রিয়াটা একটু পরে আসতেছি, যে 2N2O5 এটা বাদামি বর্ণ থাকে, পরে যখন বিক্রিয়া করে 4NO2 এটা বাদামি বর্ণহীন থেকে বাদামিতে পরিণত হয় এবং আরেকটা কার্বন অক্সিজেন তৈরি করবে, এটা বর্ণহীন তৈরি করবে। দেন উই ক্যান মুভ ফরওয়ার্ড বাই সক্রিয় ভর থেকে শুরু করে আমরা এখন কিছু ক্রমবিক্রিয়া বলতে যা যা বুঝি ওই ক্রমবিক্রিয়াগুলো লিখবো। প্রথমে হচ্ছে শূন্য ক্রমবিক্রিয়া। জিরো অর্ডার রিয়েকশন আমি এভাবে ইংলিশে লিখি, জিরো অর্ডার। তারপর হচ্ছে ফার্স্ট অর্ডার, তারপর হচ্ছে সেকেন্ড অর্ডার, আচ্ছা, তারপর হচ্ছে থার্ড অর্ডার রিয়েকশন। আগে বলি এগুলো জিনিসটা কি। তোমার যদি থার্ড অর্ডার বলতে বোঝায়, তোমার যদি 3 মোল বিক্রিয়ক থাকে তারপর যদি উৎপাদে পরিণত হয় ওইটাই থার্ড অর্ডার। যেমন তোমাকে যদি বলে A+2B ইকুয়াল টু সামথিং, তাহলে এটা হচ্ছে থার্ড অর্ডার রিয়েকশন। তোমাকে যদি বলে A+B ইকুয়াল টু সামথিং, তাহলে এটা হবে সেকেন্ড অর্ডার রিয়েকশন। বেসিক এতটুকুই। কিন্তু কিন্তু একটা ভেজাল আছে। শূন্যক্রম বিক্রিয়াতে তুমি চিনবা কেমনে শূন্যক্রম বিক্রিয়া, ওইখানে তুমি বইয়ের এক্সাম্পল, আমরা তো সব টেকনিক্যাল কথাবার্তায় বলতেছি, এত বিস্তারিত পড়বো না। মেডিকেল অ্যাডমিশনে জাস্ট টেকনিক্যাল কথা জেনে আমরা এমসিকিউটা সলভ করবো। এটা হচ্ছে প্রভাবক যদি থাকে। প্রভাবক তুমি একটা বিক্রিয়াতে পাইলেই ওইটা শূন্যক্রম বিক্রিয়া দিবা, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন দিবা ওইটাতে যখন তোমার 1 মোল বিক্রিয়ক থাকবে। 1 মোল বিক্রিয়ক হইতে পারে একটা এই, আর কিন্তু কিছুই হইতে পারে না। তারপর সেকেন্ড অর্ডার, আচ্ছা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন একটা এক্সেপশন আছে, একটু আগে যেটা দেখালাম 2N2O5, এই যে বিক্রিয়াটা এটা করে যা যা হয় ওইটা একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, এক্সেপশন। সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের মধ্যে পড়বো 2 মোল বিক্রিয়ক লাগবে, থার্ড অর্ডার রিঅ্যাকশনের মধ্যে লাগবে 3 মোল বিক্রিয়ক লাগবে। এখন 3 মোল বিক্রিয়ক কিন্তু এভাবেও হতে পারে, 3 মোল বিক্রিয়ক A+B+C এভাবেও হতে পারে, যেভাবে ইচ্ছা ওভাবেই হতে পারে 3 মোল বিক্রিয়ক। আমার কথা না বুঝলে কমেন্টে জানাতে পারো, লাইভে যেহেতু ক্লাস হচ্ছে কোনো সমস্যা নেই। 3 মোল বিক্রিয়ক হতে পারে, এটা হচ্ছে থার্ড অর্ডার রিঅ্যাকশন। এখন এই রিঅ্যাকশনগুলো হলো, এখন এটার উপরে ডিপেন্ড করে যে কনস্ট্যান্টের ইউনিটটা কী হবে। জিরো অর্ডার রিঅ্যাকশনের জন্য কনস্ট্যান্ট ইউনিট হবে মোল পার লিটার পার সেকেন্ড। দ্যাটস মিন এই ইউনিটটাই হইতেছে বিক্রিয়ার হারের ইউনিট জিরো অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে। সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনে, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে সেকেন্ড ইনভার্স 1, তারপরে হচ্ছে মোল ইনভার্স 1, সেকেন্ড ইনভার্স 1, তারপরে মোল ইনভার্স 2, সেকেন্ড ইনভার্স 2, সেকেন্ড ইনভার্স 1, এভাবে সবগুলো সিরিয়ালে যাব। প্রথমটা দেখো কেমন, প্রথমটা আর এর ইউনিট যেটা জিরো অর্ডার রিঅ্যাকশন। দ্বিতীয়টা হচ্ছে একটা মোলার বাদ দিবা, মোলার বাদ দিয়ে সাথে থাকে শুধু সেকেন্ড ইনভার্স 1। তারপরে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে একটা মোলার, এখানে আসলে মোলার টু দি পাওয়ার 0 ছিল, মোলার টু দি পাওয়ার 0 থেকে মোলার টু দি পাওয়ার 1 হয়েছে, -1 হয়েছে, তারপরে আবার -1 করছো, এভাবে হিসাব করবা। আর এই হিসাবটা কিভাবে আসলে আমি তোমাকে জাস্ট সিম্পলি একবার যদি দেখাই তাহলে মনে পড়ে যাবে হ্যাঁ, যে কে এর ইউনিটগুলো কেমন আসলো। কে বলতে আসলে কি বোঝায়, আর ইকুয়াল টু, যে এখানে ধরে নাও সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন লিখে একটা A+B ইকুয়াল টু সি, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনে আর ইকুয়াল টু কে ইন্টু এ ডট বি, এরকম না হিসাবটা। আচ্ছা এটার ইউনিট হচ্ছে মোলার, এর ইউনিট মোলার, এটার ইউনিটও মোলার, এটা হচ্ছে মোলার পার সেকেন্ড। তুমি যখন কে তাহলে হিসাব করবা, তাহলে উভয় পাশ থেকে মোলার মোলার বাদ দাও, তাহলে মোলার ইনভার্স 1 সেকেন্ড ইনভার্স 1 হলো, এটা এই পাশে যদি চলে যায়। আশা করি ধরতে পারছো, মানে আমি যা যা এতক্ষণ ধরে বললাম যে কে এর ইউনিটগুলো কিভাবে বের করবে এবং কে এর সাথে আমাদের বাকি জিনিসগুলো সম্পর্ক কি কি, তাহলে এতটুকু পারা যাবে। তারপরে বাকি পার্টে চলে আসি।
তুমি একটু চ্যাপ্টারের একটু 2-3 পেজ উল্টানোর পরে এগুলা অনেক কিছু পাবা। এই যে এগুলাই বললাম এতক্ষণ ধরে আমি, এগুলা বই থেকে আর পড়া না পড়ে তুমি যদি একটা খাতায় লিখে রাখো তাহলে বেটার হবে। আমি যা যা লিখে রাখতেছি ওগুলো। তারপর প্রথম ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্য, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার বৈশিষ্ট্য, এগুলো আমাদের আর দরকার নেই, এগুলো সিলেবাসেও নাই, এগুলা নিয়ে আমরা বেশি মাতামাতি করবো না, আমরা সামনে যাই। বিক্রিয়ার হারের উপর প্রভাবক এবং বিক্রিয়ার হারের উপর নিয়ামক গুলা কি কি? বিক্রিয়ার হারের উপরে প্রথম যে নিয়ামক ওইটা হবে তাপমাত্রা। বিক্রিয়ার হারের বলছিলাম না নিয়ামক অনেকগুলা বা প্রভাবক অনেকগুলা। এখন যা যা আস্তে আস্তে পড়তে থাকে আস্তে আস্তে তোমার কাছে ক্লিয়ার হবে। তাপমাত্রার প্রথমে, এখন তাপমাত্রার বৃদ্ধির সাথে সাথে অণুগুলার গতিবেগ বৃদ্ধি পাবে, বিক্রিয়ার হারও বৃদ্ধি পাবে, সংঘর্ষের হার বৃদ্ধি পাবে, বিক্রিয়ার হারও বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে সক্রিয় শক্তি বেশি লাভ করবে, সক্রিয় শক্তি বেশি লাভ করলে বিক্রিয়া অংশগ্রহণও বেশি হবে এবং আলটিমেটলি অধিকতর বিক্রিয়ক অণু অংশগ্রহণ করবে, বিক্রিয়ার হারও বৃদ্ধি পাবে। মূল কথা তাপমাত্রা বৃদ্ধি পালে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। এখন বিজ্ঞানে আরএনএস একটা সূত্র বের করছে এটার জন্য, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য প্রায় বিক্রিয়ার হার দ্বিগুণ বা 3 গুণ বৃদ্ধি পায়। আর আরএনএস এর সূত্র এটা না, সূত্র হচ্ছে এই যে এটা সক্রিয় শক্তির সাথে হিসাব নিকাশ কে ইকুয়াল টু পিজেড টু দি পাওয়ার মাইনাস ই এ টু দি পাওয়ার আরটি। সুন্দর করে এই সূত্রটা শিখবা, কোনটা কি কি ডিফাইন করে, কে দিয়ে বোঝা হচ্ছে কোলিশন রেট কোনটা জানি, পি জেড দিয়ে বোঝায় কোলিশন রেট সংঘর্ষের হার, কে দিয়ে বোঝা হচ্ছে রেট কনস্ট্যান্ট ধ্রুব মানে হার ধ্রুবক যেটা আমরা একটু আগে লিখলাম, আর পি দিয়ে বোঝা হচ্ছে স্থানিক দিক বিন্যাস পি। আচ্ছা, ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি হোয়াট ডাজ ইট মিন? এটা নির্ণয় করা হচ্ছে ফ্র্যাকশন অফ মলিকিউল উইথ অ্যাক্টিভেটেড এনার্জি টু রিঅ্যাক্ট, সক্রিয় শক্তি প্রাপ্ত মোট অনুভগ্নাংশ। তোমার এত কিছু মনে রাখা দরকার নেই, মোট অনুভগ্নাংশ এতটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, আরএনএস এর কনস্ট্যান্টটা মানে এই মেইন মেকানিজমটা তুমি যদি বিক্রিয়াতে আনলে আলটিমেটলি এরকম একটা সংখ্যা আসবে, লন কে ইকুয়াল টু লন এ মাইনাস ই এ বাই আর টি, এগুলো আসবে। এগুলো আসলে ভালো কথা, এগুলো আসে কি লাভ এখন ভাইয়া? এটা লাভ হইতেছে, এটা ম্যাথ আসবে তোমার ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা, স্পেশালি এইখান থেকে একটা না একটা ম্যাথ আসবেই, এই আরএনএস এর সূত্র থেকে আমি দেখাই দিতেছি কোন সূত্র থেকে। কিন্তু তোমরা যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রার্থী না, আমি ওইদিকে বেশি এমফাসাইজ দেবো না, যে এই সূত্র থেকে একটা ম্যাথ আসবে, ম্যাথটা তোমরা যদি চাও একটু নিজে নিজে প্র্যাকটিস করো, কোনো দরকার নেই, আপাতত দরকার নেই। কিন্তু ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আমাদের লাগবে হচ্ছে এই গ্রাফটা। এই গ্রাফটা দেখো তো বোঝা যাচ্ছে কিনা? গ্রাফ বোঝা যাওয়ার আগে আমি একটা সূত্রটা লিখি। সূত্রটা কই জানি ছিল, এই যে এটা, লগ কে ইকুয়াল টু মাইনাস ই এ বাই 2.303 আর ওয়ান বাই টি প্লাস লগ এ। দেখো এই সূত্রের মধ্যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা হচ্ছে সূত্রের আমাদের মেইন কাঠামো। এখন এম দিয়ে বোঝায় ঢাল, মানে এটা হচ্ছে আরএনএস এর সূত্র, যেটা যেটা লেখছি একটু আগে, যে এটা আরএনএস এর সূত্র। আরএনএস এর সূত্র অনুসারে এম তাহলে কতটুকু, মাইনাস ই এ বাই 2.303 আর। ইন কেস যদি এখানে লগের সূত্র দেওয়া থাকে, দুই পাশে যদি লগ দেওয়া থাকে, যদি তোমার লগ কে বনাম 1/t এর গ্রাফ আসে, মানে ওয়াই বনাম এক্স এর গ্রাফ আসে, তখন কিন্তু আমাদের ঢাল আসবে নেগেটিভে ঢাল, কারণ ভ্যালুটা এই যে এখানে দেখো নেগেটিভ সাইন, তাহলে ভ্যালুটা আসবে নেগেটিভ ঢাল। তাহলে নেগেটিভ ঢালের ভ্যালুটাই হচ্ছে আসলে মাইনাস ই এ বাই 2.303 আর। বাট তোমার যদি লনের সূত্র থাকে, দ্যাটস মিন তোমার যদি সূত্রটাই থাকে এরকম যে লন কে ইকুয়াল টু মাইনাস ই এ বাই আর, তারপরে আসবে 1/t, তারপর হচ্ছে সি মানে কনস্ট্যান্ট, তখন কিন্তু 2.303 নাই। এটা একটু খেয়াল করতে হবে, কখন কোনটা কেমন ওইটা একটু খেয়াল করে পরীক্ষা হলে অ্যান্সার করবো, স্পেশালি ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য এগুলো ইম্পর্টেন্ট। আমাদের আর কিছু লাগবে না, আমরা সামনের দিকে মুভ ফরওয়ার্ড করি। বিক্রিয়ার হারের একক কি তাহলে, দেখো তো এটা পারা যায় কিনা। বিক্রিয়ার হারের একক হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। ভেরি গুড, ভেরি গুড, দেন উই ক্যান মুভ ফরওয়ার্ড, আমরা সামনের দিকে যাব। বিক্রিয়ার হারের উপর চাপের প্রভাব। বিক্রিয়ার হারের উপর চাপের প্রভাব আমরা বিস্তারিত লাসাতেলের নীতি থেকে পড়বো। আমরা আপাতত মনে রাখবো পি প্রপোর্শনাল টু 1/v, এই কথাটা মনে রাখবো। এই কথাটা কেন মনে রাখা যায়, কারণ তোমার গ্যাসীয় মাধ্যমে বিক্রিয়ার হার চাপ বৃদ্ধি করলে তখন গ্যাসের আয়তনটা সংকুচিত হয়, এই জন্য এটা মনে রাখবো। তারপর দেন বিক্রিয়ার ঘনমাত্রা থেকে ভরক্রিয়া সূত্র অনুসারে কোনো বিক্রিয়ার হার এর বিক্রিয়কের ঘনমাত্রার সমানুপাতিক, তার মানে হইতেছে এটা প্রপোর্শনাল সম্পর্ক।
এতটুকু জানলেই হইলো। এখন এই হিসাব নিকাশগুলো আসলে লাসাতেলের নীতিতে বিস্তারিত কথা বলতে বার্তা বলা আছে। লাসাতেলের নীতিটা আমরা শর্টকাটে ডিসকাস করি, তাহলেই বুঝে যাব। লাসাতেলের নীতিতে 3টা হিসাব আছে। প্রথম হিসাব হচ্ছে টেম্পারেচারের হিসাব। টেম্পারেচার হইতে পারে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া, হইতে পারে তাপ হারি বিক্রিয়া। ডেল এস এর ভ্যালু যদি তোমার নেগেটিভ হয় তাহলে ওইটা হচ্ছে তাপ উৎপাদী, ডেল এস এর ভ্যালু যদি পজিটিভ হয় ওটা হচ্ছে তাপ হারি বিক্রিয়া। তাপ হারি বিক্রিয়াতে তুমি যদি টেম্পারেচার বাড়াও তাহলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে, আর তাপ উৎপাদী বিক্রিয়াতে টেম্পারেচার যদি বাড়াও তাহলে উৎপাদের বিক্রিয়া হ্রাস পাবে। এতটুকু মাথায় রাখবো। তারপর টেম্পারেচার পরে প্রেশারের প্রভাব। আচ্ছা, প্রেশারের প্রভাব হবে তখনই যখন এই হিসাব নিকাশগুলো সবগুলা হিসাবই তোমার গ্যাসিয়াস পদার্থে হবে। আর টেম্পারেচারের প্রভাব লিকুইড হতে পারে, গ্যাসও হতে পারে। গ্যাসিয়াস পদার্থের ক্ষেত্রে টেম্পারেচার প্রভাবের ক্ষেত্রে আগেই দেখতে হবে উভয় পাশে মোল সংখ্যার ডিফারেন্স আছে কিনা। যদি মোল সংখ্যার ডিফারেন্স থাকে তাহলে চাপের প্রভাব থাকবে। মোল সংখ্যার ডিফারেন্স যদি না থাকে, সাপোজ a প্লাস বি ইকুয়াল টু হচ্ছে সি প্লাস ডি, এই বিক্রিয়াতে আমাদের কোনো ধরনের চাপের প্রভাব থাকবে না, সবগুলো গ্যাসিয়াস পদার্থে আছে সাপোজ। এখন ডিটা উঠাই দিলাম, তাহলে a প্লাস বি ইকুয়াল টু সি। এই বিক্রিয়া অনুসারে যদি তুমি বিক্রিয়কের মধ্যে চাপের পরিমাণ বাড়াও, এদিকে আমি যেখানে সবুজ কালি দিচ্ছি এখানে চাপের পরিমাণ বাড়াও, তাহলে বিক্রিয়াটা সামনের দিকে যাবে। আর ঠিক সেম প্রসিডিওরে তুমি যদি উৎপাদের মধ্যে চাপের পরিমাণ বাড়াও, বিক্রিয়াটা পিছনের দিকে যাবে। এটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি। লাস্টের একটা ঘনমাত্রার প্রভাব। এই ঘনমাত্রার প্রভাব আসলে সমানুপাতিক সম্পর্ক। তুমি যদি উৎপাদের ঘনমাত্রা বাড়াও তাহলে সামনের দিকে যাবে, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে পিছনের দিকে যাবে। শেষ, ইজি। কিভাবে? a প্লাস বি, দেখো a প্লাস বি ইকুয়াল টু সি। এই হিসাব অনুযায়ী তুমি যদি এগুলা বাড়াইলে তো তোমাকে ইনডিউস করতেছো যে একটা প্রেশার, মানে একটা প্রেশারাইজ এরিয়াকে ইনডিউস করতেছো। ইনডিউস করার পরে বিক্রিয়াটা সামনের দিকে যাবে। আর তুমি যদি ওই যে তোমার বিক্রিয়াটা হয়ে আছে যে জায়গাটা, ওই জায়গাতে যদি তুমি আরো প্রেশার দাও, যে তুমি প্রেশার না, ওই জায়গায় যদি ঘনমাত্রা বাড়াও তাহলে বিক্রিয়া আরো পিছনের দিকে a প্লাস বিতে পরিণত হবে। তাহলে এতটুকু মোটামুটি মনে রাখা যায়। আশা করি এগুলা পারবা। আমরা লাসাতেলে যে তিনটা নীতি আছে, লাসাতেলে 3টা নীতি খুব ভালো মতো পারবো। তারপরে বিক্রিয়ার ঘনমাত্রার থেকে আর কিছু নাই। তারপর এখানে দেখো, এইখানে এই গ্রাফটা একটু খেয়াল করো। এটা একটা তাপ হারি বিক্রিয়ার গ্রাফ, এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার গ্রাফ। তাপ হারি বিক্রিয়ার গ্রাফের ক্ষেত্রে ডেল এস এর ভ্যালু অবশ্যই ধনাত্মক হবে, তাপ উৎপাদী বিক্রিয়ার গ্রাফের ক্ষেত্রে ডেল এস এর ভ্যালু অবশ্যই ঋণাত্মক হবে। এখানে তাপ হারি বিক্রিয়াতে উৎপাদের যে শক্তি বিক্রিয়কের শক্তি থেকে বেশি, উৎপাদ ইজ গ্রেটার দ্যান বিক্রিয়ক। আর তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে উল্টাটা, বিক্রিয়কের শক্তি উৎপাদের শক্তি থেকে বেশি। এই দুইটা কথা মাথায় রাখবো আমরা শুধু, জাস্ট উৎপাদের শক্তি বিক্রিয়কের শক্তি থেকে বেশি, বিক্রিয়কের শক্তি উৎপাদের থেকে বেশি কোনটাতে। এটা কি লিখলাম, সরি, হ্যাঁ ঠিক আছে, মোটামুটি এতটুকু ওকে। এটা আমরা একটা শর্টকাটে অ্যাপ্লাই করে অ্যান্সার করতে পারি বা লিখতে পারি। এখানে তুমি একটু ছোট করে লিখে রাখবা যে যদি প্রথমে লিখবা উৎপাদ, ভুলে যাবা এগুলা, এত সোজা না তো। উৎপাদ তারপরে বিক্রিয়ক। আমি তো গ্রাফ দেখে বললাম, মোটামুটি। আচ্ছা, আমি 1 মিনিট তোমাদের একটু ব্রেক দিচ্ছি। আচ্ছা, চলো আবার ক্লাসে চলে যাই। এখানে উৎপাদ বিক্রিয়ক লিখবা, তারপরে ডেল এইচ আর জিরো লিখবা। উৎপাদ বিক্রিয়ক ডেল এইচ জিরো, এভাবে আগে লিখবা। লেখার পরে উভয় পাশে গ্রেটার দেন দিবা, লেস দেন দিবা, শালা শেষ। কত ইজি! তুমি যদি এত কিছু নাও মনে রাখতে পারো, শুধু যদি এই টেকনিকটা অবলম্বন করতে পারো, উৎপাদটা কালো কালারে লিখে দিই, এই টেকনিকটা অবলম্বন করতে পারো তাহলে কিন্তু ভাইয়া হয়ে যাবে। তারপর আমরা সামনের দিকে সংঘর্ষ তত্ত্বের সার কথা এই পার্টে চলে আসি। সংঘর্ষ তত্ত্বের সার কথার মধ্যে কি জানি আছে এখানে, কই জানি, এই যে সংঘর্ষ তত্ত্বের সার কথা হচ্ছে ন্যূনতম শক্তি দিয়ে সংঘর্ষ হইতে হবে, পুরাতন বন্ধনকে ভাঙার মতো শক্তি লাগবে, এবং দিকটা ঠিক রাখতে হবে। তুমি এদিক সেদিকে ভাঙাভাঙি করলে হবে না, ঠিক ডাইরেকশনে ভাঙতে হবে, তাহলেই তোমার একটা বিক্রিয়া সম্পূর্ণ হবে। তাহলে এতটুকু পারা যাবে ভাইয়া। আমরা সামনের দিকে আসি। সামনের দিকে ডেল এস এর ভ্যালু। আচ্ছা,
এখানে একটা লাইন আছে, খুবই ইম্পর্টেন্ট লাইন, খুবই মানে এমন দামি একটা লাইন আছে, দেখাচ্ছি। এই যে ডেল এইচ এর মান সক্রিয়ণ শক্তির উপর নির্ভরশীল না। ডেল এইচ নির্ণয় করে হচ্ছে বিক্রিয়াটা তাপ হারাবে নাকি তাপ বের করবে, একটু আগে তো আমরা বের করলাম যেগুলো কথাবার্তা। তাহলে ডেল এইচ এর মান নির্ভর করবে কোনোদিনও সক্রিয় শক্তির উপরে না। ডেল এইচ এর মান বাকি যত যার উপরে নির্ভর করবে না কেন, সক্রিয় শক্তির উপর নির্ভর করবে না। আরেকটা ইম্পর্টেন্ট, দুনিয়ার সব থেকে ইম্পর্টেন্ট লাইন, যে বিক্রিয়ার হার সক্রিয় শক্তির মাত্রার ব্যস্তানুপাতিক। এই জিনিসটা যদি তুমি বুঝে যাও তাহলে হয়ে গেছে। সাপোজ এটা একটা বিক্রিয়া এ প্লাস বি ইকুয়াল টু সি। এখানে এ আর বি দুইটা জিনিস সক্রিয় শক্তি লাভ করতে হবে আগে, তারপরে তোমার সিতে পৌঁছাবে। এটা হিসাবটা হচ্ছে এরকম যে একটা পাহাড়ের চূড়ায় উঠবে এ আর বি, পাহাড়ের চূড়ায় যখন উঠে যাবে একবার, নামতে তো আর কষ্ট নাই। চূড়ায় উঠতে যায় যে শক্তি লাগবে ওই শক্তিটা হচ্ছে ইএ, মানে সক্রিয় শক্তি। এতটুকু যদি তোমার মাথায় থাকে তাহলেই হবে। সক্রিয় শক্তি লাভ করে ফেলবে বাই চান্স, তারপরে ও সিতে পরিণত হইতে পারবে। এখন ভাই আমাকে একটা জিনিস বলো তো, যে পাহাড়ের চূড়া যত উঁচা হবে তত তোমার উঠতে কষ্ট হবে না? সিম্পল অ্যান্সার, হ্যাঁ অবশ্যই কষ্ট হবে। এটাই, পাহাড়ের চূড়া উঁচা হলে তার মানে উঠতে কষ্ট হবে, তাহলে এ আর বি এর ক্ষেত্রে সিতে পরিণত হওয়া কষ্ট হয়ে যাবে। যার কারণে বিক্রিয়ার হার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/EA, দ্যাটস ইট। এই কয়টা টেকনিক্যাল জিনিস তুমি মাথায় রাখবা, এই কয়টা জিনিস তুমি পড়বা। আর আরো কয়টা বিক্রিয়া লিখে দিচ্ছি, ভিতরে কয়টা বিক্রিয়া যেগুলো বাদ পড়ছে ওগুলো বিক্রিয়া লিখে দিচ্ছি, ওগুলা বিক্রিয়াগুলো আমার সাথে সাথে তুমি পারলে লিখে ফেলো, না পারলে দেখে দেখে রাখো, না পারলে স্ক্রিনশট দিয়ে রাখো, যেটা মন চায় ওটা করে রাখো। পড়বা তো তুমি, আমি জাস্ট তোমাকে দেখাই দিচ্ছি। কি জানি দেখাবো, হ্যাঁ কয়টা বিক্রিয়া লেখাই দিচ্ছি, ওই কয়টা বিক্রিয়া লিখবা। আজকের ক্লাসের মূল মোটামুটি শেষ টপিক আজকে। এই চ্যাপ্টারটা শেষ করতে আরো 2 ক্লাস লাগবে। আচ্ছা, হাইড্রোজেন প্লাস আয়োডিন ইকুয়াল, এটা তোমার উভমুখী সাইন দিবা, টু হাইড্রোজেন আয়োডাইড। এটা হচ্ছে গাঢ় বিগুণী থাকে প্রথমে আয়োডিন, গাঢ় বিগুণী আয়োডিনটা পরে হয়ে যায় হালকা বিগুণী। আর এখানে লেখার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, যে এখানে 450 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে, এটা যেন না ভুল হয়। তারপর নাইট্রোজেনের সাথে তুমি অ্যাড করবা 3 হাইড্রোজেন, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া তৈরি। এটা আমরা একটু পরে পড়বো পরের ক্লাসে, তারপরও আপাতত লিখে রাখো 200 থেকে 300 এটিএম লাগবে। এবং এখানে লাগবে আয়রন প্রভাবক, সাথে ভিতরে আরো হিবিজিবি কয়েকটা প্রভাবক লেখা আছে বইতে, ওগুলো আমি লিখে দিতেছি। সিলিকন ডাইঅক্সাইড এবং অ্যালুমিনা Al2O3। কিভাবে মনে রাখবা? আয়রন প্রভাবক লাগে এটা তো তুমি জানোই। ম্যাগনেসিয়াম 12, সিলিকন 14, এটা 13। তাহলে দেখো 12 13 14 তিনটা যৌগের একটা কম্বিনেশন থাকবে, আলটিমেটলি তৈরি হবে 2NH3। ইজি হিসাব। বাট এখানকার ইজি হিসাবের মধ্যেও সব থেকে ইম্পর্টেন্ট কথা, এখানে ডেল এস এর ভ্যালুটা কত। ডেল এস মাইনাস কত, 92 ডিগ্রি না, হ্যাঁ -92.2 কিলো জুল, এরকম একটা অ্যান্সার। আরেকটা আছে অসওয়াল্ড পদ্ধতিতে, সালফার ট্রাইঅক্সাইড পদ্ধতি, না সালফিউরিক অ্যাসিড পদ্ধতি। আচ্ছা ওগুলো আমরা পরে পড়বো বিস্তারিত। 2 সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, যেভাবে লিখতেছি ওইভাবে মুখস্থ করবো, আমি এমনি এমনি লিখতেছি না কিন্তু। 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা এক সেকেন্ড, অ্যালার্ম অ্যালার্ম দিয়েছিলাম, সরি এক্সট্রিমলি সরি। 1.7 এটিএম, 1.7 এটিএম V2O5 তৈরি হবে। তারপর 2 সালফার ট্রাইঅক্সাইড, আর এখানে ডেল এইচ এর ভ্যালুটা তোমার শিখতে হবে, -196.6 কিলো জুল, অথবা বইয়ের আরেক জায়গায় দেওয়া 198 কিলো জুল। সো তুমি এই তিনটা বিক্রিয়া ভালো মতো শিখবা। এই তিনটা বিক্রিয়া ভালো মতো শিখার পর আরো 2-3টা কথা মনে রাখবো, যেটা হচ্ছে, যেটা কবির স্যারের বইতে আছে, এই বইতে নাই। আপেলে কি থাকে? আপেলে থাকে হচ্ছে ম্যালিক অ্যাসিড, তারপরে আঙ্গুরে কি থাকে? আঙ্গুরে থাকে, এটা যেহেতু অ্যাসিডেরই চ্যাপ্টার, পরের ক্লাসে আমরা বিস্তারিত পড়বো। টার্টারিক অ্যাসিড, এগুলা লিখে রাখতেছি, টার্টারিক অ্যাসিড। তারপর ভাই আর কি, প্যারাতে কি থাকে? প্যারাতে থাকে অক্সালিক অ্যাসিড। তারপর কমলাতে থাকবে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড, এগুলাই। তাহলে এগুলা মনে রাখবা কিভাবে? দেখো আপেল
মনে রাখবা ম্যালিক অ্যাসিড কিভাবে, অনেকগুলো আপেল মানে মেলা আপেল, এটা ম্যালিক অ্যাসিড। তারপর আঙ্গুর, আঙ্গুর ফল টক, এরকম একটা গল্প শুনছো না, ওভাবে মনে রাখবা টক দিয়ে টার্টারিক অ্যাসিড। পেয়ারা অক্সালিক অ্যাসিড, এটা এমনি মনে রাখা যায়। কমলা এসকর্বিক অ্যাসিড, মনে করবা যে তোমার এক বন্ধু নাম কমলা, কমলাকে বলছো যে আসো কমলা, ভালো হয়েছে আসো কমলা। এইভাবে তুমি এই কয়টা জিনিস মনে রাখতে পারো। আমি যে কয়টা জিনিস লেখালাম ওই কয়টা জিনিসই আমাদের যে মেইন যে টেলিগ্রাম গ্রুপ, অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি। তোমরা একটু কষ্ট করে ভাইয়া আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে জয়েন করবে এবং জয়েন করার পরে নিয়মিত আমাদের আপডেটগুলো দেখবা, সাথে যত গাইডলাইন থাকে এবং যত আপডেটেড তথ্যগুলো থাকে আপডেটেড তথ্যগুলো দেখার চেষ্টা করবা। আমি প্রতিনিয়ত ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। আজকে হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার চ্যাপ্টার 4 এর ফার্স্ট পার্ট ছিল। আশা করা যায় যে আরও 2টা পার্টের মাধ্যমে শেষ হবে এই ক্লাসটা। এই ক্লাসটা শেষ হয়ে গেলে আমরা এক্সট্রা রাইটারের এক্সট্রা ইনফরমেশনগুলো শুরু করবার চেষ্টা করব, আস্তে আস্তে শুরু করার চেষ্টা করব। কোনো তাড়াহুড়া নাই, কোনো ধৈর্য ধরে আস্তে আগাইতে থাকবা। যত বেশি তুমি তাড়াহুড়ায় যাবা বা যত বেশি তুমি তোমার মনের মধ্যে হেজিটেশন এবং মনের মধ্যে অ্যাজিটেশন রাখবা, তত তোমার জীবনটা দেখবা যে তত আরও কঠিনের দিকে যাচ্ছে। তুমি ঠান্ডা মাথায় যতটুকু দিন আছে সামনে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, আমরা আস্তে ধীরে সুস্থে পড়তে থাকবো। কোনো ধরনের কোনো সমস্যা হলে আমাদের পেজে নক দিবা, পেজে আমি হেল্প করার জন্য আছি। সাথে আমাদের যে কোনো ক্লাসে নিচে কমেন্টে জানাবা আমার যদি কোনো ভুল হয়ে থাকে, ভুল হইতেই পারে স্বাভাবিক। আমি তো তোমাদের মতো এত এক্সপার্ট স্টুডেন্ট না, এক্সপার্ট টিচারও না, ভুল হতেই পারে স্বাভাবিক। আমার ভুলগুলো ক্ষমা প্রার্থী আমি ভুলের জন্য, তোমরা নিচে ভুলগুলো সংশোধন করে দিতে পারো। তাছাড়া কোনো ধরনের কোনো প্রবলেম থাকলে তো হলেই, আর আমি যতটুকু পড়াইলাম এতটুকু পড়লেই মোটামুটি এনাফ। তারপরেও হাজিরি স্যারের বইয়ের আমরা 3টা লেকচার পরে বইয়ের এমসিকিউগুলো মোস্ট ইম্পর্টেন্ট সলভ করা। আমাদের মেইন টার্গেট হবে এটাই যে আমরা বইটাকে এমনভাবে বানাবো বা এমনভাবে সাজাবো যেন বইয়ের এমসিকিউগুলো শেষ করতে পারি। বইয়ের এমসিকিউগুলো শেষ না করতে পারলে কিন্তু এগুলো পড়ার কোনো মানে নেই, এবং বইয়ের এমসিকিউ একবার পড়লে কোনো লাভ নাই। 2-3 বার করে পড়তে হবে, 2-3 বার রিভাইজ দিতে হবে। যত বেশি তুমি রিভাইজ দিবা তত তোমার নলেজ বাড়বে, তত তোমার স্কিল বাড়বে, এক্সপার্টিস বাড়বে। আজকে এই পর্যন্ত রাখি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।